দাদা ভাই, জানিস আজ কি হয়েছে? রাতের খাবারের টেবিলে খাবার খেতে বসে অভি সবেমাত্র রুটির টুকরোটা ছিঁড়ে মুখে তুলতেই অন্তরার কথায় ধ্যান ভেঙে তার দিকে তাকালো। আজ অভির কোচিং থাকায় বাড়ি ফিরতে রাত হয়েছে। ঘরে ঢুকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চেঞ্জ করে খেতে বসেছে। মাঝে আর শ্রাবণীর সাথে তেমন একটা কথাবার্তা হয়নি। শ্রাবণী আর অন্তরা দুজনে পাশাপাশি বসে অভি রুটির টুকরোটা চিবোতে চিবোতে চোখের ইশারায় বলল, কি হয়েছে? অন্তরা কিছু বলতে যাবে তার আগেই শ্রাবণী খপ করে হাত ধরে বসলো। অন্তরা শ্রাবণীর দিকে তাকাতে শ্রাবণী মাথা নেড়ে বারণ করলো। অভি শ্রাবণীকে অমন ভাবে ইশারা করতে দেখে ভ্রু কুঁচকে গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে ভালো করে লক্ষ্য করে দেখলো শ্রাবণী খাবারের থালায় খাবার নাড়াচাড়া করছে নিচু দৃষ্টিতে। আয়ত চোখের কোণগুলো ফুলো ফুলো, স্নিগ্ধ আনন্দ জুড়ে রক্তিম আভা ছড়িয়ে। মুহূর্তের মধ্যে বুঝে ফেললো কিছু একটা হয়েছে। শ্রাবণীর চেহারায় হঠাৎ এমন রং পরিবর্তন ঠিক কি কারণে হয়েছে তা বোধহয় বুঝে ফেললো অভি। তাড়াতাড়ি খাবারগুলো শেষ করে উঠে দাঁড়ালো। বেসিন থেকে হাত মুখ ধুয়ে ঘরে ঢোকার আগে গম্ভীর স্বরে বলে উঠল, তাড়াতাড়ি খাবারগুলো শেষ করে রুমে এসো, কথা আছে। বলে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। অন্তরা আর শ্রাবণী পরস্পর পরস্পরের মুখের দিকে তাকালো। অন্তরা খানিক চমকে উঠে বলল, দাদা ভাই কি রাগ করলো? শ্রাবণী খাবারটা খেতে খেতে হালকা করে মুচকি হাসলো, মাথা নেড়ে বলল, তোর দাদা ভাই বুঝে গেছে তুই কি বলতে চাইছিলি। নতুন সূর্যোদয়ের সাথে এক চমৎকার সকালের শুরু। প্রতিদিনের মতো ব্যস্ততা ঘিরে নাগরিক জীবন। সকাল 10টা বাজতে না বাজতে অফিস পৌঁছানোর তাড়া। অভি কলেজের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরপরই অন্তরা আর শ্রাবণী দুজনে রওনা হলো নিজেদের গন্তব্যের দিকে। শ্রাবণীকে বিদায় জানিয়ে কিছুক্ষণ পর নিজের বাস স্টপ আসতেই অন্তরা বাস থেকে নেমে দাঁড়ালো। রোড ক্রস করে কলেজের গেট পার করতেই পেছন থেকে একটা যুবক কণ্ঠ ভেসে এলো কানে। হ্যালো, এই যে মিস। হঠাৎ ডাক শুনে অন্তরার পা জোড়া থমকে গেল। পেছন ঘুরতে তাকাতে সে আগের দিনের ছেলেটাকে দেখতে পেল। লালচে বাদামে ছাকড়া চুলগুলো এলোমেলো হয়ে আছে মাথা জুড়ে। মোটা ভ্রুজোড়ার মাঝে সাদাটে চোখের মনির জোড়া জলজল করছে। অন্তরা বর্ণকে দেখতে পেয়ে তেমন একটা পাত্তা দিল না, আবার সামনে তাকিয়ে নিজের মতো হাঁটতে শুরু করলো। ওদিকে বর্ণ অন্তরার পাত্তা না পেয়ে ব্যস্ত পায়ে হেঁটে এগিয়ে চললো অন্তরার দিকে। এক সময় ধরেও ফেললো। বাম কাঁধের উপর দিয়ে রাখা ব্যাগের মোটা ফিতেটা ক্রস চিহ্নের মতো করে ডান কোমরের ধারে এসে ঝুলছে। তাতেই দু হাত দিয়ে ধরে বর্ণ হাঁপাতে হাঁপাতে বলে উঠল, এই যে মিস, কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? অন্তরা জবাব দিল না, নিজের মতোই হেঁটে কলেজের ভেতরে ঢুকলো। বর্ণ ছাড়ার পাত্র নয়, সেও অন্তরার সাথে হাঁটতে হাঁটতে বলল, আচ্ছা তোমার নাম কি? না মানে বলে ভালো হতো আর কি, কখন থেকে মিস মিস করছি। অন্তরা এবারও পাত্তা দিল না। নিজের মতো সিঁড়ি ভাঙতে ভাঙতে এক সময় 3 তলায় পৌঁছে গেল। তারপরে হেঁটে নিজের রুমে ঢুকে একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়ল। ওদিকে বর্ণ সেও অন্তরার পিছন পিছন হেঁটে এসে ক্লাসে ঢুকলো। আজকেও ইচ্ছে ছিল অন্তরার পাশে বসার, কিন্তু অলরেডি অন্তরার পাশে অন্য কেউ বসে আছে দেখে অন্য বেঞ্চে গিয়ে বসলো। অন্য জায়গায় বসা সত্ত্বেও বারবার পেছন ঘুরে ঘুরে অন্তরাকে দেখতে লাগলো। এ প্রথমবার কোনো মেয়ের কাছে পাত্তা না পেয়ে বেশ আতে লেগেছে ওর। কিন্তু হেরে যাওয়ার পাত্র বর্ণ নয় ভেবেই নিজে নিজের প্রশংসা জামার কলার উঁচিয়ে মুচকি হাসলো। অর্থাৎ যে কোনোভাবেই হোক এই মেয়ের সাথেও সেটিং করবেই করবে। ঝড়ঝড়ে রোদের সোনালি সকালে বাসুদেব বাবুর বাড়ির ডাইনিং রুমে আজ হট্টগোল লেগেছে। চারিদিক থেকে ভেসে আসছে হইচই শব্দ। হই হট্টগোলের শব্দ শুনে সজল তড়িঘড়ি করে ছুটে নিচে নামলো। কাল রাতে দেরি করে ঘুমোতে যাওয়ার জন্য আজ আর মর্নিং ওয়াকে যাওয়া হয়নি। ব্যস্ত পায়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে দেখলো মামিরা সবাই মাকে ঘিরে বসে আছে সোফায়। বাবা বিষণ্ণ বদনে বসে আছে সোফার এক কোনায়। জামাইবাবুও বাবার পাশে বেজার মুখে বসে আছে। তিথিও দাঁড়িয়ে আছে এক পাশে। সবার মুখ দেখে মনে হচ্ছে যেন শোক দিবস পালন করছে সবাই একসাথে মিলে। সজল সিঁড়ি থেকে নেমে বসার ঘরে আসতে আসতে শুনতে পেল ছোট মামি কাঁদো কাঁদো সুরে বলছে, দিদি ভাই কিছু তো খেয়ে নাও, এভাবে না খেয়ে থাকলে কি করে হবে বলো তো, আবার অসুস্থ হয়ে পড়বে তো। সজলের বড় মামি সোফায় হেলান দিয়ে শুয়ে থাকা মুক্তা দেবীর মাথায় হাত বোলাতে বোলাতে বলছে, হ্যাঁ দিদি ভাই, ছোট ঠিকই বলেছে। একেই তুমি কাল রাত থেকে না খাওয়া, তারপর সকালেও যদি না খেয়ে থাকো তাহলে তো আবার শরীর অসুস্থ হয়ে ফেলবে।
বলে তিথির দিকে তাকিয়ে বলে উঠল, এই তিথি, তুই তো ডাক্তার, তোর মাকে একটু বোঝা। আমি তো কাল থেকে কতবার বললাম, শুনছেই তো না। সজল মায়ের দিকে একবার তাকিয়ে তিথিকে উদ্দেশ্য করে বলে উঠল, কি হয়েছে রে দিদি? ও মা, কি হয়েছে তোমার? তিথি, ওকে বলে দে আমাকে যেন আর মা বলে না ডাকে। আমি না খেয়ে থাকি আর অসুস্থ হয়ে পড়ি আর মরে যাই, ও যেন তার খোঁজ নিতে না আসে। সজল মায়ের কথায় ভ্যাবাচাকা খেয়ে ওখানে দাঁড়িয়ে পড়ল। বুঝতে পারলো এগুলো কালকের অ্যাকশন। মা রেগে বোম হয়ে গেছে, ছোঁয়া দিলে বিস্ফোরণ ঘটাচ্ছে। তবুও সজল আস্তে আস্তে ধীর পায়ে হেঁটে মায়ের কাছে এসে বসলো। মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ও মা, তুমি কাল রাতে খাওনি? এটা কোনো কথা বলো? আমার উপর রাগ করেছো ভালো কথা, তাই বলে খাবে না? ও মা, তাকাও আমার দিকে। ওদিকে মুক্তা দেবী সজলের কথায় মনে মনে গলে গেলেও সামনে প্রকাশ করলেন না। সে আগের মতোই তেজ দেখিয়ে ছাচালো কণ্ঠে বলে উঠলেন, সর সর বলছি, একদম মা বলে ডাকবি না তুই আমাকে। কে তোর মা? আমি যদি তোর মা হতাম তাহলে আমার সামনে তুই কালকে ওনাদের ওভাবে অপমান করতে পারতি না। কলেজে না কোথায় কি হয়েছে না হয়েছে তা নিয়ে তুই বাড়িতে বসে আসা অতিথিদের এভাবে অপমান করবি? কতটা অপমানিত হয়ে ওরা ফিরে গেল বলতো? অত ভালো মেয়ে তুই আর পাবি? সজল মায়ের রাগের কারণ এবার বেশ ভালোভাবেই বুঝতে পারলো। মাকে দুহাতের বাহু বন্ধনে জড়িয়ে ধরে গালে একটা চুমু খেয়ে বলে উঠল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝেছি তোমার রাগ কি নিয়ে হয়েছে। হ্যাঁ, তোমার ছেলের বউ লাগবে, তাই তো? কিন্তু আমি তো তোমার কাছে একটু সময় চেয়েছিলাম, তাই না বলো? হে ঈশ্বর, আর কত সময় নিবি? সেই ঘটনার তো বছর হতে চললো। এভাবে চলতে থাকলে তো পায়েলের বাবা মাও অন্য কোথাও বিয়ে ঠিক করে ফেলবে। সে ঠিক করুকে, পায়েল ছাড়া কি আর কোনো মেয়ে নাই নাকি পৃথিবীতে? সজলের কথা শুনে মুক্তা দেবী রেগে যেতে চেঁচিয়ে বলে উঠলেন, বাবু, কি যাতা কথা বলছিস? মেয়েটাকে আমাদের সবার পছন্দ। ওর শিক্ষা, স্ট্যাটাস, পারিবারিক অবস্থা সব কিছুই আমাদের সঙ্গে খাপে খাপে মিলে যায়। তাছাড়া মেয়েটা তোকে ভালোবাসে। সজল মায়ের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল। মনটা কিছুতেই পায়েলের দিকে টানছে না। মায়ের কথা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। আসলে পায়েল সব দিক দিয়ে সজলের পরিবারের যোগ্য বটে। মুক্তা দেবী ছেলেকে চুপ করে থাকতে দেখে বলে উঠলেন, বাবু শোন না, যা হয়েছে হয়েছে। কাল কলেজে গিয়ে মেয়েটার সাথে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নিস। শুধু একটা বার মায়ের কথা শোন। মা তোর খারাপ চায় না রে। তোর এই শুকনো মুখখানা দেখলে আমার যে অন্তরটা পুড়ে যায় রে। তোর হাসি খুশি মুখখানা দেখার জন্য মনটা সারাক্ষণ আকুপাকু করে। তুই বুঝবি না বাবা মায়ের মনের ব্যথা। যেদিন সন্তানের বাবা হবি সেদিন বুঝতে পারবি। একটু তাকিয়ে দেখ তোর বাবার মুখখানা। বিগত 7-8 মাস ধরে তোর বাবা কেমন বুড়ো হয়ে গেছে। মানুষটা বছরখানেক আগেও কি এমন ছিল? সজল বাবার দিকে গভীর দৃষ্টি দিয়ে তাকালেন। বুঝতে পারলো মায়ের কথা এক অক্ষরও মিথ্যে নয়। আসলে শুধুমাত্র তার চিন্তায় চিন্তায় বাবা মা দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে। বা হাত দিয়ে নিজের মুখের ওপর চাপদাড়িতে ভালো করে ঘষে ভাবতে লাগলো সামনে কি করা যায়। এদিকে মুক্তা দেবী এক দৃষ্টিতে ছেলের মুখের দিকে তাকিয়ে মায়ের অমন তাকানো দেখে সজল আর বেশি কিছু না ভেবে আস্তে করে মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি। অভি ইউনিভার্সিটিতে তখন ক্লাস নিতে ব্যস্ত। ঠিক সেই সময় পকেটের মুঠোফোনে মেসেজ টোনটা বেজে উঠল। অভি ক্লাস নেওয়ার ফাঁকে ফোনটা বের করে মেসেজ অপশন খুলতে দেখতে পেল মৃদুল মেসেজ করেছে, যেখানে গোটা গোটা অক্ষরে লেখা, অপারেশন প্রতাপ অলমোস্ট কমপ্লিট, রেজাল্ট উইল বি পাবলিশড টুমরো। অভি ঠোঁট ছড়িয়ে মৃদু হাসলো, দাঁতে দাঁত পিষে মনে মনে বলে উঠল, জানোয়ারের বাচ্চা, এবার তোকে দেখাবো বুদ্ধি বড় নাকি ক্ষমতা। আগের বার পা ভেঙেছিলাম, তোর শিক্ষা হয়নি। এবার তোর হাত দুটো এমন ভাবে ভাঙবো যাতে ওই হাতে আর কোনো মেয়ের ক্ষতি করতে না পারিস। মুক্তা দেবীকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে খাবারের টেবিলে নিয়ে বসালো সজল। ঠিক তখনই বাড়ির দরজায় কলিং বেল বেজে উঠল। তিথি সবাইকে বসতে বলে ছুটে গেল দরজা খুলতে দেখতে পেল সামনে দুলাল বাবু দাঁড়িয়ে। তিনি দুলাল বাবুকে দেখে হাসি মুখে বলে উঠল, আরে দুলাল কাকা, তুমি এসো এসো, ভেতরে এসো। আরে তিথি মা যে, ভালো আছিস তো মা? কবে আসলি? এই তো কালই এলাম। জামাই কোথায়? বাড়ির সবাই ভালো তো?
হ্যাঁ কাকা, আমরা সবাই ভালো আছি, তোমাদের জামাইও এসেছে সাথে। কৌস্তব দৌড়িয়ে গিয়ে সে হাত জোর করে সবিনয়ে বলল, ভালো আছেন কাকা? বেঁচে থাকো বাবা। হ্যাঁ, এই কোনো রকম চলছে আর কি। তা তোমাদের দাদু ভাই কই? তোমাদের দাদু ভাই এখনো ঘুম থেকে ওঠেনি। এসো এসো, ভেতরে এসো, বসো। বলে তিথি অভিবাদন জানালো। বাসুদেব বাবু বসার ঘর থেকে দুলাল বাবুর গলার আওয়াজ শুনতে পেয়ে তাড়াতাড়ি করে ছুটে এলেন। মুখে হাসি ফুটিয়ে বললেন, আরে দুলাল, কি ব্যাপার এত সকালে? বাড়িতে সব ঠিক আছে তো? দুলাল বাবু ভেতরে প্রবেশ করতে করতে হেসে বললেন, হ্যাঁ দাদা, সব কিছু ঠিক আছে। আসলে জানেনই তো, অভির মা ছেলে মেয়েদের দেশি ডিম খাওয়ানোর জন্য বাড়িতে হাঁস মুরগি পুষত, কিন্তু এখন তো বাড়ি পুরো ফাঁকা, ডিম খাওয়ার মতো কেউ নেই। তাই অভির মা ডিমগুলো সজলের জন্য পাঠাই দিল। এমনিতে ছেলেটার শরীর অসুস্থ, তাই ভাবলাম ডিমগুলো খেলে ছেলেটার গায়ে একটু পুষ্টি পারবে। ও মা, সে কি কথা? কেন অন্তরা নেই? সে খেত। ডিমের থলেটা মুক্তা দেবীর দিকে বাড়িয়ে দুলাল বাবুর মুখে বিষণ্ণ হাসি হেসে বললেন, সে থাকলে তো খাবে বৌদি, এই নিন, এগুলো রাখেন। কেন, সে কোথায় গেছে? আর বলবেন না বৌদি, এই মাসখানেক আগের কথা হবে। মেয়েটা সেদিন কলেজ থেকে বাড়ি ফিরে আসার পর রাতে সে কি জ্বর। অভির মা আর আমি দুজনে মিলে ঘন্টাখানেক ধরে মাথায় ঝল ঢেলেও জ্ঞান ফেরাতে পারলাম না। শেষে অনেক কষ্টে সদর হাসপাতালে নিয়ে পৌঁছালাম, ওই মাঝরাতে শীতের মধ্যেই। ওখানে ডাক্তারবাবু স্যালাইন ইঞ্জেকশন কি যেন দিল আর কি, দিয়ে শেষ পর্যন্ত মেয়েটার জ্বর কমালো। অভি বৌমাকে নিয়ে খবর পেয়ে সকালবেলায় হাজির হলো বাড়ি। দুদিন বাদে মেয়েটা সুস্থ হয়ে বাড়ি ফেরার পরও সুস্থ হচ্ছিল না। আর এটা দেখে অভি জোর করে মেয়েটাকে কলকাতায় নিয়ে গেল ডাক্তার দেখানোর জন্য। তারপর ছেলেটার কি মনে হলো ওইখানেই নাকি কলেজে ভর্তি করে দিয়েছে। তাহলে বলেন, এই ডিম এখন কে খাবে? যারা খাবে তারাই তো নেই। তিথি দুলাল বাবুকে খুব করে সৌজন্যতা দেখে বলে উঠল, কাকা, এইভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? চলেন, বসবেন, আমি চা আনছি। দুলাল বাবু হেসে ডিমের থলেটা তিথির হাতে ধরিয়ে দিয়ে হাসি মুখে বললেন, এই নে মা, এটা ধর, আমার দাদু ভাইকেও এখান থেকে খাওয়াস কেমন? আজ আর বসবো না, আমার দোকান খুলতে দেরি হয়ে যাচ্ছে, আসি। বলে ব্যস্ত কদম ফেলে বেরিয়ে গেলেন দুলাল বাবু। মুক্তা দেবী বিস্ময় মাখানো চিন্তিত দৃষ্টিতে আস্তে আস্তে হেঁটে এসে বসলেন ডাইনিং টেবিল চেয়ারে। কালকের কথোপকথনের সাথে অন্তরার কলেজ ছেড়ে যাওয়ার বিষয়টাকে বেশ করে মিলিয়ে মিশিয়ে ভাবতে লাগলেন। সজলও চুপ করে বসেছিল একটা চেয়ারে ঘাড় নিচু করে। খাবার ঘরে বসে বসে দরজায় দাঁড়িয়ে থাকা দুলাল বাবুর সাথে বাড়ির সকলের কথোপকথন সে বেশ মনোযোগ দিয়ে শুনছে। তবে উঠে যাওয়ার সাহস হয়নি। কোথাও যেন অপরাধবোধের খচখচানিটা আটকে দিয়েছে দুলাল বাবুর মুখোমুখি হতে। ইতিমধ্যে সময় গড়ালো বেশ কিছুক্ষণ। সবাই সকালের খাবার নিয়ে বসেছে ডাইনিং টেবিলের ব্রেকফাস্ট করতে। এর মধ্যে সজলের বড় মামি মুক্তা দেবীর উদ্দেশ্যে বলে উঠলেন, মুক্তা দেবী রুটি ছিঁড়ে তরকারিতে মাখাতে মাখাতে বললেন, হ্যাঁ, কেন? আসলে মেয়েটাকে পুজোর দিন দেখেই আমার ভীষণ মনে ধরেছে, জানো? কি লক্ষ্মী বনতে মেয়ে গো! আহা, গোটা দিন পুরো নির্জলা উপোস করে পুজো দিল। আমরা সবাই কতবার যে ডাবের জল মিশ্রিত জল খেলাম তার ঠিক নেই। আর ওইটুকু একটা বাচ্চা মেয়ে এক ফোঁটা জলটুকু পর্যন্ত মুখে নিল না। আবার নিজে হাতে পুজোর সব কিছু কি যত্ন নিয়ে গুছিয়ে দিল। হ্যাঁ, মেয়েটা আসলেই খুব ভালো রে। ওর পারিবারিক শিক্ষাও ভীষণ ভালো। আর একটা দাদা আছে, নাম অভি। এই তো মাসখানেক হলো কলকাতায় কোনো এক নামী কলেজে প্রফেসর হয়েছে। ওদের গায়ের রং চাপা হলে কি হবে, ভীষণ বড় মনের মানুষরা। সজলের বড় মামি বেশ গদগদ হয়ে উঠলেন অন্তরার সুনাম শুনে। খুশিতে উপচে পড়া হাসি মুখে ধরে নিয়ে বললেন, হ্যাঁ গো দিদি ভাই, ভাবছি মেয়েটাকে আমার পলাশের জন্য নেব। কেমন হবে বলো তো? আসলে বাবুর সঙ্গে যা হলো তা দেখার পর সুন্দরী মেয়ে ঘরে তোলার ইচ্ছে একেবারেই মরে গেছে। তাই হাতের কাছে এত গুণবতী মেয়ে পেয়ে ছাড়তে ইচ্ছে করছে না। সজল মন দিয়ে খাবার চিবোচ্ছিল। হঠাৎ বড় মামির কথা কানে শুনতে গলায় খাবার আটকে ভয়ানক কাশি শুরু হলো তার। আচমকা সজলের গলায় খাবার আটকানো দেখে বাকিরা সবাই ভয়ে ততস্থ হয়ে উঠল। কেউ মুখে জল ঠেসে ধরলো, তো কেউ মাথায় থাপড়াতে লাগলো সজলের।
শেষমেশ বেশ কিছুক্ষণ কাশাকাশির পর সজলের গলায় আটকে থাকা খাবারগুলো শ্বাসনালী পার করে ঢুকলো পেটের ভেতরে। সজলকে ঠিক হতে দেখে সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। তিথি সজলের ঠিক সামনে চেয়ারে বসে আয়েশ করে খাবার চিবোচ্ছিল। সজলের কাণ্ড দেখে মনে মনে খুব হাসলো। অন্তরার অন্য কোথাও বিয়ে হবে কথাটা শুনে সজলের মনের মাঝে যে আগুন ধরেছে তা বেশ ভালোই বুঝলো। ভাই হৃৎপিণ্ডের জ্বলন আরো খানিক বাড়াতে বলে উঠল, দারুণ বলেছ তুমি মামি। আসলেই আমার নিজেরও ভীষণ পছন্দ অন্তরাকে, কিন্তু আফসোস ওকে এই বাড়ির বউ করে আনতে পারবো না। আই উইশ আমার যদি আর একটা দেওর থাকতো তাহলে একটা চেষ্টা অবশ্যই করতাম। সজলের ছোট মামি চেয়ার টেনে বসতে বসতে বলল, কেন আর একটা দেবর লাগবে কেন? বাবুর বউ করে আনলে সমস্যা কোথায়? ছোট মামির কথা শুনে তিথি আর চোখে তড়িৎ গতিতে এক পলক তাকালো সজলের দিকে, আরেক পলক তাকালো মায়ের দিকে। দেখলো দুজনে কেমন যেন চিন্তিত হয়ে বসে আছে চুপ করে। তারপর হঠাৎ মুখ বাঁকিয়ে নানা করে বলে উঠল, কি যে বলো না তুমি ছোট মামি, ওকে কিভাবে আমাদের বাবুর বউ করব? ও কি আমাদের বাড়ির যোগ্য নাকি? এ বাড়ির বউ হতে গেলে সুন্দরী, শিক্ষিত এবং সবচেয়ে বড় কথা বাবা মায়ের স্ট্যাটাস থাকা লাগে। ধুর, ওর কি ওসব আছে নাকি? মুক্তা দেবী মেয়ের কথা শুনে ফট করে তাকালেন তিথির চোখের দিকে। তার মন বলে উঠল যেন তিথি ওনাকে শোনালো কথাটা। ওদিকে সজল উৎকর্ণ কানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল প্লেটের খাবারের দিকে। সজলের বড় মামি মুক্তা দেবীর উদ্দেশ্যে বলে উঠল, ও দিদি ভাই, আমি না এই ব্যাপারে তোমার ভাইয়ের সাথে পুজোর দিনেই কথা বলেছিলাম। তারও বেশ ভালো লেগেছে মেয়েটাকে। পলাশও দেখেছে, তাকে অবশ্য কিছু জিজ্ঞেস করিনি, তবে আমি জানি ও আমার পছন্দকে না করবে না। ছেলে আমার যথেষ্ট বুদ্ধিমান কিনা। চলো না আজ বিকেলে যাই ওদের বাড়িতে, গিয়ে দেখি যদি মেয়েটাকে দেয়। সজল আর এক মুহূর্ত বসে থাকতে পারল না। অর্ধেক খাবার থালায় রেখে চেয়ার টেনে উঠে দাঁড়ালো। মুক্তা দেবীর সাথে সাথে বলে উঠলেন, কি রে, খাবার শেষ করলি না যে? সজল বেসিনের দিকে যেতে যেতে বলল, আমার আর খেতে ইচ্ছে করছে না। তিথি আবার হাসলো সজলের অবস্থা দেখে। অন্তর্দহনের মাত্রা আরো বাড়াতে গলায় বেশ জোর দিয়ে বলে উঠল, আরে বড় মামি, বিকেলে কেন যাবে? গেলে এখনই যেতে হবে। কথায় বলে না, শুভস্য শীঘ্রম। চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এমনি তো অনেক দিন হলো আমাদের পাড়া গ্রাম ঘোরা হয় না, এই ভাগে ঘোরাও হবে। মনোরমা কাকির হাতে বানানো এটা ওটা খেয়েও আসা যাবে। সজল হাত ধোয়ার ফাঁকে কটমটে দৃষ্টিতে তাকালো দিদির দিকে। মনে মনে বলে উঠল, এটা আমার নিজের দিদি না শত্রু। তিথি সজলের আর চোখে তাকানো দেখে ওর মনের কথা বুঝিয়ে চেঁচিয়ে বলে উঠল, বাবু তুইও চল, অন্তরার তো ছাত্রী হয় না, তাতে সে আবার তোকে বাঁচিয়েছে। এত বড় একটা উপকারের বদলে না হয় পাত্র খুঁজে দিয়ে নিজেই ঘটকালি করলি। চল চল, রেডি হয়ে নে। ঘড়ির কাঁটায় তখন বাজে সকাল 10:30। প্রতাপ নিজের চেয়ারে হেলান দিয়ে বসে মোবাইলের ফেসবুকের ওয়ালে কিছু একটা দেখছিল আর মনে মনে ভাবছিল শশীকে কিভাবে টাইট দেওয়া যায়। ঠিক তখনই ডিএসপি মৃদুলের সাথে প্রতাপের কেবিনে ঢুকলো ডিজিপি স্যার চেতন ভগত। তাকে দেখা মাত্রই প্রতাপ তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে সেলুট জানালো। ডিজিপি স্যার প্রতাপের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে ছাজালো গলায় বলে উঠল, এই নিন মিস্টার প্রতাপ, আপনার সাসপেনশন লেটার। স্যার, আপনি কি বলছেন এসব? আমি আর সাসপেন্ড? ইয়েস মিস্টার প্রতাপ, আপনি একদম ঠিক শুনেছেন। ড্রাগস আর নারী পাচার চক্রকে মদত দেওয়ার অপরাধে আপনাকে সাসপেন্ড করা হয়েছে। আদালতে আপনার নামে মামলা ও রিজু করা হয়েছে। একবার অপরাধ প্রমাণ হয়ে রায় বেরোলেই আপনাকে গ্রেফতার করা হবে। ততদিন কাটিয়ে নিন আপনার সুখের জীবন। স্তব্ধ নিরলস বিকেল। শান্ত শীতল স্রোত বয়ে চলছে চূর্ণীর বুকে। কালচে সবুজ জলে আঁকা নীলাকাশের প্রতিচ্ছবি মৃদু ঢের তালে গা দুলিয়ে দুলছে। মনে হচ্ছে যেন সজলকে দেখে রসিকতায় মজে হাসছে খিলখিল করে। সজল ভ্রুজোড়া কুচকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। বাড়িতে মিনিটে মিনিটে তিথির অত্যাচার সহ্য করতে না পেরে সেই সকালে বেরিয়েছিল কলেজের উদ্দেশ্যে। কলেজ শেষে চলে এসেছে এখানে। বাড়িতে যেতে ইচ্ছে করছে না। বাড়ি ফিরলে তো শুরু মায়ের ইমোশনাল অত্যাচার আর দিদির মেন্টাল টর্চার। কোন দিকে যাবে সে ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে তাকালো আকাশের দিকে। পশ্চিম আকাশ জুড়ে লালচে আবির ছটা ছড়িয়ে দিবাকর তার পত্রপাঠ গুটিয়ে পাঠে গমন করার প্রস্তুতি নিচ্ছে। আস্তে আস্তে ধীর পায়ে সন্ধ্যার আগমন ঘটেছে ধরণীর বুকে। সজলের মনে পড়ল সেই ফেলে আসা দিনগুলোর রক্তাক্ত স্মৃতি।
এই সেই চূর্ণী নদীর পার যেখান থেকে শুরু হয়েছে তার জীবনের একটা ইতিহাসের ব্যাপ্তি। এই চূর্ণীর পাড়ে দাঁড়িয়ে প্রথমবার এক অভিশপ্ত নারীর নিটল হাসি প্রেমে পড়েছিল। হাতে হাত রেখে কথা দেওয়া নেওয়া হয়েছিল কত শত, একে অপরের কাঁধে মাথা রেখে দেখা হয়েছিল কত রঙিন স্বপ্ন। তারপর মাঝে জীবন নদীর ঘাট দিয়ে বয়ে গেছে কত শত নোনা জল। তারপর আবার সে একই চূর্ণীর পাড় থেকে শুরু হয়েছে আর এক নারীর সাথে তার ভাগ্য জুড়ে যাওয়ার এক অবর্ণীয় ইতিহাস। সজল নিজেকে নিজে প্রশ্ন করল, আচ্ছা, আমি কি আসলে এতটা হৃদয়হীন আর অনুভূতিহীন হয়ে পড়েছি? যদি তাই হয় তাহলে ওই মহা ফাজিল মেয়েটার অশ্রু সজল মুখখানা অন্তর্মননে ভেসে উঠলে মনটা কেন সবসময় খা খা করে? ওর অন্য কোথাও বিয়ে হবে শুনে কেন আমার বুকের ভেতরটা এভাবে তোলপাড় করে ভেঙে ফেলে? হ্যাঁ, কেন আমার দিনের শান্তি, রাতের ঘুম সব কিছু হারিয়ে গেছে? কেন আজকাল শান্তি খুঁজতে গেলে মেয়েটার শ্যামলা হাসি মাখা মুখটা চোখের সামনে ভেসে ওঠে? কেন কেন কেন? উত্তর পেল না সজল, আবার নিজেকে প্রশ্ন করলো, আচ্ছা, আমি কি তাহলে মেয়েটার প্রতি আসক্ত হয়ে পড়েছি? আমার মৃত মরুপ্রায় হৃদয়ের গহীনে অযত্নে মেয়েটার জন্য এক প্রস্থ নরম মাটির আবাদি হয়েছে। সেই মাটিতে আস্তে আস্তে অনুভূতির বীজ বপন হয়েছে মেয়েটার প্রতি, অথচ আমার ভোঁতা মস্তিষ্ক বুঝতেই পারেনি। হ্যাঁ হ্যাঁ, তাই হবে, না হলে এমন অস্বস্তি বোধ হওয়ার মানেটা কি? আমার মন, আমার মস্তিষ্ক, অথচ আমার সাথেই বেমানি করে চলেছে মাসখানেক ধরে, কোনো কথাই শুনতে চাচ্ছে না। সজলের ভাবনার মাঝে হঠাৎ করে সকালে বড় মামির কথাগুলো মনে পড়ল, সাথে সাথে প্রশ্ন জাগলো মনে। আচ্ছা, ওরা কি সত্যি অন্তরাদের বাড়িতে গিয়েছিল বিয়ের প্রস্তাব নিয়ে? বড় মামির যে হারে অন্তরাকে পছন্দ, তাতে করে মনে হয় না গিয়ে এখনো স্থির হয়ে বসে আছে। আচ্ছা, যদি অন্তরার বাড়ির সবাই রাজি হয়ে যায়, তখন আসলেই পছন্দ হওয়ার মতোই একটা ছেলে পলাশ মামার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা করছে, সংসার, বাবা মা সব কিছু নিজের দায়িত্বে এক হাতে সামলাচ্ছে। এমন দায়িত্ববান ছেলের কাছে মেয়ে দিতে কোন বাবা মাই বা চাইবে না? ঠিক তখনই যেন সজলের ভেতরে থাকা আরেকটা সজল উচ্চস্বরে প্রতিবাদ করে বলে উঠল, শালার গাধা, তোকেও তো লোকের ছেলের গুণ বিচার করতে হবে না, আগে নিজেরটা দেখ। অন্তরার ফ্যামিলি যদি এই প্রস্তাবে রাজি হয়ে যায়, তখন তোর কি হবে রে রামপাঠা? ওঠ, বাড়ি যা, আগে গিয়ে দেখ সব কিছু শেষ নাকি এখনো কিছু আসা বাকি আছে। সজল আর সেখানে বসে থাকলো না, তড়িঘড়ি করে ছুটে এলো বাইকের কাছে, ব্যস্ত হাতে চাবিটা জায়গা মতো গলিয়ে গাড়ি স্টার্ট দিল। অতঃপর ছুটে চলল রকেটের গতিতে। সাসপেনশন অর্ডার ক্যান্সেল করার উদ্দেশ্যে গোটা দিন এই দপ্তর সে দপ্তর ঘোরাঘুরি সেরে ক্লান্ত শরীরে নিজের ফ্ল্যাটে এসে ঢুকলো প্রতাপ। এই মুহূর্তে মস্তিষ্কে একেবারে ফাঁকা ফাঁকা লাগছে। কিছু পরিচিত অফিসারদের কাছ থেকে জানতে পেরেছে ওর এই নারী ব্যবসায়ীদের মদত দেওয়ার খবর ওই পরিচিত কেউ একজন দিয়েছে, এবং সেই ওই রেড লাইটটা এরিয়াতেই থাকে। আর সবচেয়ে বড় কথা হলো সে একজন নারী। সোফার উপর বসে ঘাড়খানা এলিয়ে দিল প্রতাপ। তীক্ষ্ণ দৃষ্টির প্রখর চাহনি মিলে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সিলিং এর দিকে। নজর সিলিং এ হলেও ভাবনার বিচরণ অন্যত্র। তার মনের আগিনায় তখনও খুঁজে চলেছে সেই বেঈমানটাকে, যে কিনা স্বইচ্ছায় নিজের মৃত্যুর প্রশংসাপত্রে নিজেই স্বাক্ষর করেছে। ভাবনার জগতে হারিয়ে খুঁজতে লাগলো সে অজ্ঞাত শত্রুকে। হঠাৎ মনে পড়লো সে রেড লাইট এরিয়া একজনের কথা। বেশ কিছুদিন আগে ওখানকারই এক দেহ পসারিনী ওকে অপমান করেছিল। মুখের ওপর 200 টাকার নোট দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলেছিল। ভাবতে রাগের চোটে দাঁতের দাঁত চেপে ধরল প্রতাপ। তাতে মৃদু কটমট শব্দ নির্গত হলো। মাথার চুলগুলো দুহাতের শক্ত মুঠোয় টেনে উঠে দাঁড়ালো। এবার না হয় ওখান থেকে শুরু করা যাক। এমনিতেও ব্যবসাটা শাস্তির যোগ্য, সেদিন দেওয়া হয়নি, কিন্তু আজ তো ছাড়া যাবে না ভেবেই ব্যস্ত পায়ে বেরিয়ে এলো ফ্ল্যাট থেকে। নিজের পার্সোনাল গাড়ি চালিয়ে রওনা হলো নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। এদিকে প্রতাপ আবাসন থেকে বেরোনোর পর তার পিছু নিল একটা সাদা রঙের গাড়ি। তীক্ষ্ণ নজরের গণ্ডিতে আবদ্ধ করে নিল প্রতাপের গতিবিধি। অথচ অতি চালাক প্রতাপ স্বপ্নেও ভাবতে পারল না কেউ তার পিছু নিয়েছে। অভি সবে মাত্র কোচিং ক্লাস শেষ করে বাইরে বেরিয়ে হাত ঘড়ির দিকে তাকাতে দেখতে পেল সন্ধ্যা 7:30 বাজে। বাড়ি যেতে প্রায় 30 মিনিটের মতো লাগবে। বাস স্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে মুঠোফোন বেজে উঠল শব্দ করে।
পকেট হাতে ফোনটা বার করতে দেখলো ওপরে সিক্রেট আর্মি গ্রুপে পরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছে। নিচে দেওয়া ঠিকানায় তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার কথা। মেসেজটা নিচে কলকাতারই একটা এলাকার ঠিকানা লেখা। অভিতরি ঘড়ি করে অটো দাঁড় করিয়ে চেপে বসলো তাতে। ঠিকানা বলে হাতের মুঠো ফোনে ছোট্ট করে একটা বার্তা পাঠিয়ে দিল শ্রাবণীর উদ্দেশ্যে, যাতে রাতে ফিরতে দেরি হলে চিন্তা না করে। প্রতাপের চাকরি চলে যাওয়ার খবর পাওয়া মাত্রই শশী আনন্দে আত্মহারা হয়ে গেল। কোনো এক অতিপ্রিয় কাছের মানুষকে ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে কাঙ্ক্ষিত নম্বরে কল করার কিছুক্ষণের মধ্যে তার রিসিভ হলো। শশী মুখে হাসির ফোয়ারা ছড়িয়ে বলে উঠল, ধন্যবাদ বাবা, আজ তুমি ছিলে তাই এই শয়তানটার কুকীর্তি ফাঁস হয়েছে। আমি জানি তুমি আরও অনেক দূর যাবে। সত্যি বলতে আজ আমি ভীষণভাবে গর্বিত এই ভেবেছে আমার মেয়ে ভাগ্যগুণে এমন একজনকে স্বামী হিসেবে যে কিনা সত্যি অর্থেই ঈশ্বর তুল্য। আপনি একদমই চিন্তা করবেন না, প্রতাপের ব্যবস্থা সময় মতো হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে আপনার অর্ঘ্যকে ফিরে আনার ব্যবস্থা করা উচিত, কারণ ওর হাতে আর প্রশাসনের পাওয়ার নেই, যার জোর দেখিয়ে আপনাকে হেনস্থা করবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ বাবা। আমি কালই যাচ্ছি কোর্টে ওর বিরুদ্ধে মামলা করতে। এবার আর আমি কোনো রকমভাবে ভয় পাবো না। আপনাকে আমি একজন ভালো লয়ারের খোঁজ দিয়ে দিচ্ছি। উনি এই ধরনের কেস আগেও হ্যান্ডেল করেছেন। আমার তার সাথে অলরেডি কথা হয়ে গেছে। এবার আপনি নিজে গিয়ে তার সাথে সামনাসামনি কথা বলে নিলে বেটার হয়। আর হ্যাঁ, আপনি টাকা পয়সা নিয়ে একদমই চিন্তা করবেন না, আমি সব সময় আপনার পাশে আছি। শশীর দু চোখ ভরে জল গড়িয়ে পড়ল। ইস, কিছুদিন আগে এই ছেলেটাকে না কত বাজে কথা বলে অপমান করে মেয়েটাকে কেড়ে আনার চেষ্টা করেছিল ওই শয়তানটার কথা শুনে। আর আজ সেই ছেলেটাই তার অসময়ে তার পাশে দাঁড়িয়েছে, তাকে সব রকম পরিস্থিতির মুখোমুখি হবার সাহস যোগাচ্ছে প্রতিনিয়ত। শুধু মানসিকভাবেই নয়, আর্থিকভাবেও। শশী দু চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া জলটুকু মুছে নিয়ে বলল, ধন্যবাদ বাবা, ঈশ্বর তোমার মঙ্গল করুন। আমার মেয়ের স্মৃতির সিঁদুর অক্ষয় হোক। তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছানোর পথে সমস্ত বাধা নির্মূল হোক। আধার ঘনানো ঘরের কোণে জানালার কপাটে পিঠ ঠেকিয়ে বসে আছে এক এলোকেশী কন্যা, যার মেঘবরণ কেশ রাশি সর্পিল ভঙ্গিতে এলিয়ে পড়েছে বাম কাঁধের উপর দিয়ে। দৃষ্টি তার জানালার বাইরে প্রচ্ছন্ন আধারে তলিয়ে। হঠাৎ মনের মাঝে চাপা পড়ে সে আবেগের ঢেউ উতলে আস্তে আস্তে পড়ছে হৃদয় জুড়ে। আজ কেন জানি মন প্রাণ ছটফট করছে সেই মানুষটাকে এক পলক দেখার আশায়। আহারে, মন পুড়ে জ্বলে শেষ হয়ে যাচ্ছে এক পাক্ষিক ভালোবাসার বিষাক্ত যন্ত্রণায়। অন্তরার বেহায়া দু চোখ রোজকারের মতো আজও ভরে উঠেছে নোনা জলে ওই বদরাগী নির্দয়ী পুরুষটার কথা ভেবে। আচ্ছা, মানুষটার কি একবারও তার কথা মনে পড়ে না? একবারও কি ক্লাস করানোর ফাঁকে চোখ যায় না ওই কর্নারের যেখানে সে রোজ বসতো? আচ্ছা, এখন কাকে সে বকে, ধমকে মনের আশ মেটায়? কাকে চোখের ওই ঝলসানোর উত্তাপে জ্বালিয়ে পুড়িয়ে মারে? অন্তরা জবাব পেল না। আধার ঢাকা ওই আকাশটাও কোনো জবাব দিল না। অন্তরার অতি দুঃখে খুব হাসি পেল। ঠোঁটের কোণ ঘেঁষে একখণ্ড কৌতুকের হাসি ফুটে উঠল। নিজের প্রতি প্রচন্ড ধিক্কার জানিয়ে বলে উঠল, কেন রে, কেন তোর তার কথা মনে পড়তে যাবে? কে হোস তুই তার? কেউ না, বরং তোর অনুপস্থিতি তাকে প্রশান্তি দেয়, আরাম দেয়। তার জীবন এতগুলো দিন ধরে যে জাহান্নামে পরিণত করে রেখেছিলি তা কি কম ছিল? তার থেকে মুক্তি পেয়ে সে অবশ্যই ভালো আছে। আসলেই তুই একটা সুযোগ সন্ধানী মেয়ে। যেই মানুষটা তোর সাথে একটুখানি ভালো ব্যবহার করলো সেই তুই গলে গিয়ে ভালোবাসতে শুরু করে দিলি। বেয়াদব, তোর থার্ড ক্লাস অনুভূতি ধুয়ে কি সে জল খাবে? ফালতুমে একটা। অন্তরার এক মন যখন তাকে ক্রমাগত ভর্ৎসনা করতে ব্যস্ত, ঠিক তখনই আরেক মন কমল স্বরে বলে উঠল, হোক তার কাছে আমার অনুভূতিগুলো মূল্যহীন, হোক আমার একা সমান ভালোবাসার আরেক নাম সুযোগ সন্ধানী, তবু আমি জানি এই অনুভূতিগুলো কত পবিত্র, কত দামি। হৃদগহীনের কতটা গভীরে এদের বসবাস। আমি আমার একার রাজ্যে এই অনুভূতিদের নিয়ে বসবাস করব। নাই বা তাকে বাস্তব জীবনে আমার করে পেলাম, তাতে কি? সে আমার হৃদয় রাজ্যের স্বপ্নপুরুষ হয়েই থাক, যাকে ছোঁয়া যায় না, ধরা যায় না, শুধুমাত্র অনুভূতিতেই যার বিচরণ। এখান থেকে কেউ তাকে আমার থেকে কেড়ে নিতে পারবে না, আর না পারবে তাকে নিয়ে আমাকে সবার সামনে অপমান করতে। ভেবেই দু চোখ বন্ধ করে নিল মেয়েটা। কণ্ঠে বিষাদের সুর ভরে গিয়ে উঠল, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও,
কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। অন্তরার বিষাদ ঝরানো কণ্ঠে গাওয়া এক একটা লাইন যেন এক একটা বিশাল কষ্টের সাগর, যার একুল দেখা গেলেও অকুল দেখা যায় না। অন্তরার দু চোখের অশ্রু বিসর্জন দিয়ে এক মনে গিয়ে চলেছে আকাশের দিকে তাকিয়ে। এদিকে শ্রাবণী ভেজা চোখে দাঁড়িয়ে দেখছে তার অন্তরার কষ্ট। মন চাইছে ছুটে গিয়ে জড়িয়ে ধরে বলতে, বান্ধবী রে, আমি আছি তোর সাথে, তোর সমস্ত কষ্ট আমাকে দিয়ে আমি ভাগ করে নেব। কিন্তু শ্রাবণী জানে তার অন্তরার এই কষ্ট পৃথিবীর কেউ লাঘব করতে পারবে না, একমাত্র সেই কঠিন পুরুষ ছাড়া, যার সরস ভালোবাসার সঞ্জীবনী পরশে অন্তরের এই যন্ত্রণা লাঘবের একমাত্র উপায়। অশ্রুসিক্ত শ্রাবণী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে, যদি উপায় থাকতো তাকে ধরে অন্তরার কাছে নিয়ে আসার চেষ্টা শ্রাবণী অবশ্যই করত, কিন্তু সে যে পরিস্থিতির হাতে বড্ড নিরুপায়, তাই এই মুহূর্তে চুপ হয়ে থাকা ছাড়া উপায় নেই। তাই দুই হাত তুলে ঈশ্বরকে ডাকে, মন প্রাণ উজাড় করে দিয়ে জানায় তার অন্তকে এই কষ্ট থেকে মুক্তি দিতে, তাকে তার প্রাণ মনের মানুষের হাতে তুলে দিতে। না হলে এই চঞ্চল প্রাণবন্ত নিষ্পাপ মেয়েটা একদিন শোকে পাথর হয়ে যাবে, ভালোবাসতে ভুলে যাবে, ভালোবাসা নামক পবিত্র অনুভূতিটাকে অনুভব করতেই ভুলে যাবে। বউবাজারের পুরনো গলির আশেপাশে সন্ধ্যার আধার ঘনিয়ে আসার সাথে সাথে নেমেছে রাত্রি ললনাদের ঢল। ছোট ছোট ফিতেওয়ালা বক্ষ ভাঁজ প্রদর্শনী করে বস্ত্র পরিধান করে দাঁড়িয়ে আছে পুরনো অট্টালিকার আনাচে কানাচে। এলাকাটা কলকাতার সবচেয়ে বড় রেড লাইট এরিয়া। এখানে হাজার হাজার পুরুষ তাদের পৌরুষ চাহিদা মেটাতে খুঁজে আকর্ষণীয় কামোত্তেজক নারী শরীর অর্থের বিনিময়ে। আর কিছু সমাজের ভালো মানুষের মুখোশ পরা দালাল প্রাণের ভয় দেখিয়ে 14 থেকে 40 বছর বয়সী নারীদের শরীর ব্যবসায় কাজে লাগায়। রমরমিয়ে বাড়ে তাদের ব্যবসা, যাতে মদত দেয় প্রশাসন। সমাজের প্রতিটা ভদ্র এলাকার নামি দামি লোক আর প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রতিদিন নারী শরীরের চামড়া বেচা কারাকারি অর্থ তোলে নিজেদের সিন্ধুকে। খুশিতে আত্মহারা হয়ে ভোগ নৈবেদ্য অর্পণ করে দেবী লক্ষ্মীর আসনে, যাতে আগত অর্থের যোগান কখনো বন্ধ না হয়। অথচ দিন শেষে ভুলে যায় দেবী লক্ষ্মীও এক নারী, এক শরীরে কত শত খদ্দের চাহিদা পূরণ করে এইসব 12 বনিতারা। ভুলে যায় তারাও মানুষ, তাদেরও কষ্ট হয়, তাদেরও অনিচ্ছা বিরক্তি আসে একই কাজ রোজ করতে, কিন্তু তাদের কষ্টের খোঁজ কেউ রাখে না। এক শরীরে একাধিক পুরুষ এক রাতে তার বিষাক্ত থাবা বসায়, হিংস্রতা দেখায় আঁশ মিটিয়ে। প্রতাপ গাড়ি এক সাইডে দাঁড় করিয়ে দরজা খুলে বেরিয়ে এলো, চোখ জোড়া চোখা করে আশেপাশে নজর বোলালো। দূরে এক মাঝবয়সী লোক দাঁড়িয়েছিল, প্রতাপকে দেখে ব্যস্ত পায়ে এগিয়ে এসে সালাম ঠুকে বলল, সাহেব, আজকে আয়শা লালকুটির সামনে খদ্দের ধরতে দাঁড়িয়েছি। প্রতাপ কোনো রকম জবাব না দিয়ে এগিয়ে গেল লালকুঠিরের দিকে। রাগের সর্বাঙ্গ দাউ দাউ করে চলছে। কত বড় সাহস ওর বিরুদ্ধে সাক্ষী দেয়। আজ তো এই আয়শাকে একটা শিক্ষা না দিয়ে যাবে না ভেবে কোমর থেকে বেল্ট খুলে হাতের মুঠোয় পেঁচাতে থাকে। এদিকে প্রতাপকে অনুসরণ করে 4টে ছেলে নকল দাড়ি গোফ টুপি মাস্ক পরে হাঁটতে থাকে তার পিছু পিছু। প্রতাপ লালকুঠিরের সামনে পৌঁছতে দেখতে পেল আয়শা খদ্দরের সাথে দামাদামিতে ব্যস্ত। সময় নষ্ট না করে উদ্যত গতিতে হেঁটে এসে দাঁড়ালো আয়শার পেছনে। প্রতাপের ভয়ঙ্কর চাহনির সাথে হাতে বেল্ট পেঁচাতে দেখে সামনে দাঁড়ানো খদ্দের ভয় পেয়ে সরে যায়। আয়শা ব্যাপারখানা কি জানতে পেছনে ফিরতে প্রতাপকে দেখে মনে মনে আটকে ওঠে, কিন্তু ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলিয়ে বলে ওঠে,
কি বাবু, আজ আবার ওই আয়েশার কাছে এলে, ব্যাপার কি? প্রতাপ চতুর আয়েশার ভয়ার্ত মুখশ্রীতে ধূর্ত হাসি দেখে হেসে প্রত্যুত্তরে জবাব দেয়, তুই ভুল করে ফেললি। এত বড় দুঃসাহস না দেখালেও পারতিস, কিন্তু এখন তোকে কে বাঁচাবে শালি? বলে ডান হাতের মুঠোয় আয়েশার চুলের মুঠি খামছে ধরে ভরা বাজারের মধ্যে ছুঁড়ে রাস্তায় ফেলে দেয়। আচম্বিতে হাতের মুঠোয় পেঁচানো বেল দিয়ে পশুর মতো পেটাতে আরম্ভ করে। দেখতে দেখতে হুলস্থুল পড়ে যায় পুরো বেশ্যাপল্লী জুড়ে। আয়েশা চিৎকার করে চেঁচাতে থাকে সাহায্যের উদ্দেশ্যে, কিন্তু কারো সাহস হয় না এগিয়ে যাওয়ার। এদিকে অভি, মৃদুল, বাপি, অমিত ওদের শির দ্বারা বেয়ে ভয়ের শীতল স্রোত বয়ে যায় প্রতাপের এমন নৃশংসতা দেখে। মেয়েটার চিৎকার শুনে অভির হাত নিষ্পিস করতে থাকে ওই জানোয়ারকে মারার জন্য, কিন্তু মৃদুল ওর হাত খামচে ধরে দাঁড়িয়ে থাকে একটা ছোট্ট সুযোগের অপেক্ষায়। যদি কেউ একজন প্রতিবাদ করে তাহলে তারাও এগোবে। দেখতে দেখতে মেয়েটার সারা শরীর চামড়ার বেল্টের আঘাতে কেটে রক্তাক্ত হয়ে ওঠে। ব্যথার চোটে গঙ্গাতে শুরু করে মেয়েটা, কিন্তু প্রতাপের যেন হুঁশ নেই। আজ তার মাথায় খুন চেপেছে যেন। এরই মধ্যে সেখানে বেশ কয়েকজন বয়স্ক মহিলা ছুটে এসে প্রতাপকে থামানোর চেষ্টা করলে তাদের গায়েও 2-4 ঘা পড়ে। দেখতে দেখতে বেশ্যাপুলে অন্যান্য মেয়েরাও ছুটে আসে আয়েশাকে বাঁচাতে। নির্যাতিত কিছু মেয়েরা প্রতাপের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এক কথা দু কথা হতে হতে গড়ায় তা হাতাহাতির পর্যায়ে। মুহূর্তের মধ্যে বেঁধে যায় বিশ্বযুদ্ধ। একদিকে প্রতাপ আর অপরদিকে নির্যাতিতা দেহপসারিণীর বিদ্রোহী কিছু নারীরা। তারা প্রতাপের উপর পুরনো রাগ ঝাড়তে ওরই হাতের বেল্ট কেড়ে নিয়ে বেধড়ক পেটাতে শুরু করলো। এক পর্যায়ে অন্য বারাঙ্গনারাও হাতে লাঠি ঝাঁটা চটি নিয়ে ছুটে এলো সেখানে। এত মানুষের ভিড়ে মারের উপর মার খেয়ে থেতলে গেল প্রতাপের পেশিবহুল হাতের আঙ্গুল। এক পর্যায়ে মারতে এসে মার খেয়ে প্রতাপ পাগলের মতো দৌড়াতে শুরু করলো বাঁচার জন্য। তার পেছন পেছন ছুটে চলল এক ঝাঁক নারী। আজ যেন তারা স্বমহিমায় জেগে উঠেছে জল করে। দেখতে দেখতে সাইরেন বাজিয়ে পুলিশের গাড়ি ঢুকলো পরিস্থিতি সামাল দিতে। মৃদুল অভির হাত ধরে বাপি আর অমিতকে সাথে নিয়ে কোনো রকমে ওই স্থান ত্যাগ করলো। বেশ্যাপল্লী ছেড়ে বেরিয়ে এসে বাপির গাড়িতে চেপে বসলো। অতঃপর রওনা দিল নিজেদের বাড়ির উদ্দেশ্যে। মৃদুল মুখের মাস্ক খুলতে খুলতে বলে উঠল, প্রকৃতি নিজেই নিজের বদলা নিয়ে নেয়, কাউকে সে ছাড় দেয় না। আজ তার জলজন্ত প্রমাণ দেখে এলাম।